হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই বেশ ভালো আছো। আমি সামি আল জাহিদ তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গো জি8-এ। বন্ধুরা, তোমাদের নিশ্চয়ই মনে আছে যে গত এপিসোডগুলোতে আমরা শেয়ার মার্কেট এবং বন্ড সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। আজকে আমরা একাদশ ও দ্বাদশ শ্রেণীর অর্থনীতি দ্বিতীয় পত্র বইয়ের ষষ্ঠ অধ্যায় থেকে বন্ড এবং শেয়ার মার্কেটের তুলনামূলক সম্পর্ক নিয়ে আলোচনা করব। তাহলে চলো বন্ধুরা, দেরি না করে আমাদের আজকের এপিসোড শুরু করা যাক। বন্ধুরা, প্রথমেই চলো জেনে নেই বন্ড এবং শেয়ার মার্কেটের তুলনামূলক সম্পর্ক। বন্ধুরা, তোমরা আগেই জেনেছো যে মূলত মূলধন সংগ্রহ করার জন্যই কোম্পানিগুলো বন্ড এবং শেয়ার ইস্যু করে থাকে। শেয়ার এবং বন্ডের মধ্যে মৌলিক পার্থক্য হলো এই যে শেয়ার ক্রয়ের মাধ্যমে একজন ক্রেতা শেয়ার ইস্যুকারী কোম্পানিটির অংশীদারিত্ব লাভ করে, অন্যদিকে বন্ড ক্রয়ের মাধ্যমে একজন ক্রেতা বন্ড ইস্যুকারী কোম্পানি অথবা সরকারকে ঋণ প্রদান করে। বন্ধুরা, শেয়ারকে বলা হয় মূলধন বাজারের হাতিয়ার। শেয়ার ইস্যুকারী কোম্পানিটির বর্তমান এবং ভবিষ্যৎ ব্যবসায়িক কৃতকার্যতার ওপর ভিত্তি করে শেয়ার বাজারে দর ওঠানামা করে। পক্ষান্তরে বন্ড ক্রয়ের মাধ্যমে বন্ডের ক্রেতা একজন ঋণদাতায় পরিণত হয়। এই ঋণদাতা 6 মাস বা 1 বছর পর নির্দিষ্ট হারে সুদ পেতে থাকে। বন্ধুরা, বন্ড স্বল্পমেয়াদী বা দীর্ঘমেয়াদী দুই ধরনের হতে পারে। স্বল্পমেয়াদী বন্ডগুলোকে মুদ্রা বাজারের উপাদান এবং দীর্ঘমেয়াদী বন্ডগুলোকে মূলধন বাজারের উপাদান হিসেবে বিবেচনা করা হয়। যদি কোনো কোম্পানি ক্ষতির সম্মুখীন হয় এবং এর ফলে ঋণপত্রে উল্লিখিত সুদ পরিশোধে ব্যর্থ হয়, তাহলে ওই কোম্পানির বন্ডের দাম কমে যায় এবং এক্ষেত্রে পুনরায় বিনিয়োগে ফিরতে হলে ওই বন্ডের ওপরে উচ্চ হারে সুদ প্রদান করতে হয়। বন্ধুরা, শেয়ার লেনদেন বা ক্রয় বিক্রয়ের জন্য একটি সুনির্দিষ্ট স্থান রয়েছে। একে শেয়ার মার্কেট বা স্টক এক্সচেঞ্জ বলা হয়। অন্যদিকে বন্ড বা ঋণপত্র লেনদেনের জন্য ওভার দ্য কাউন্টার মার্কেট বা ওটিসি মার্কেট চালু করা হয়। বন্ধুরা, বন্ড মার্কেট এবং শেয়ার মার্কেটের মধ্যে সাধারণত একটি বিপরীতমুখী সম্পর্ক বিরাজ করে। বন্ড মার্কেটে যখন সুদের হার বেশি থাকে তখন শেয়ার বাজারে মন্দাভাব নেমে আসে। এর কারণ হলো বন্ড মার্কেটে সুদের হার বেশি থাকায় ক্রেতারা শেয়ার ক্রয় করার চাইতে বন্ড ক্রয় করতেই বেশি আগ্রহী হয়, যার ফলে শেয়ারের চাহিদা কমে যায় এবং শেয়ার বাজারে দরপতন ঘটে। বন্ধুরা, যদি কোনো দেশের অর্থনীতিতে মন্দাভাব বিরাজ করে, সেক্ষেত্রে বিনিয়োগকারীরা বিনিয়োগ করার জন্য শেয়ার মার্কেটের চেয়ে বন্ড মার্কেটকেই অধিক উত্তম স্থান বলে মনে করেন, কারণ আর্থিক নিরাপত্তা এবং বার্ষিক মুনাফার দিক থেকে বিচার করলে বন্ড মার্কেটই অধিকতর নিরাপদ। কিন্তু যেসব ক্রেতারা দৈনিক বা অল্প সময় পর পর লেনদেনের মাধ্যমে লাভবান হতে চায়, তাদের কাছে বন্ড মার্কেট অপেক্ষা শেয়ার মার্কেটই অধিক পছন্দনীয়। বন্ধুরা, এবারে চলো বন্ড এবং শেয়ার মার্কেটের পার্থক্য সম্পর্কে জেনে নেওয়া যাক। বন্ধুরা, বন্ড এবং শেয়ার মার্কেটের বৈশিষ্ট্যগুলো পর্যালোচনা করলে এদের মধ্যে বেশ কিছু মৌলিক পার্থক্য পাওয়া যায়। চলো এখন আমরা সেগুলো সম্পর্কে বিস্তারিত জেনে নেই। প্রথমে আসছে সংজ্ঞাগত পার্থক্য। যে বাজারে বন্ড বা ঋণপত্রের লেনদেন সম্পন্ন হয় তাকে বন্ডের বাজার বলে। অন্যদিকে যে বাজারে পাবলিক লিমিটেড কোম্পানিগুলো তাদের শেয়ার ক্রয় বিক্রয় করে সেই বাজারকে শেয়ার মার্কেট বা স্টক এক্সচেঞ্জ বলা হয়। এবারে আসছে পরিপক্কতা। বন্ধুরা, এবারে চলো পরিপক্কতা সম্পর্কে জেনে নেওয়া যাক। সাধারণত বন্ডের বাজারে ঋণ পরিশোধ করার জন্য একটি নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়। এই সময়টিকে ঋণের পরিপক্ক সময় বা ম্যাচিউরিটি টাইম বলা হয়। এই সময় অতিক্রান্ত হয়ে যাওয়ার পর ঋণের সম্পূর্ণ টাকা একত্রে পরিশোধ করে দিতে হবে। তবে কিছু কিছু ক্ষেত্রে কিস্তিতেও এই ঋণ পরিশোধ করা যায়।
অন্যদিকে শেয়ার বাজারে শেয়ারের পরিপক্ক হওয়ার কোনো বিষয় নেই। বন্ধুরা, এবারে চলো ঋণের দলিল সম্পর্কে জানা যাক। বন্ড বা ঋণপত্র ঋণের দলিল ছাড়া আর কিছু নয়। এই দলিল হস্তান্তরের মাধ্যমে বন্ডের মালিকানাও হস্তান্তর করা যায় এবং এই দলিলে ঋণের পরিমাণ, ঋণের মেয়াদ, সুদের হার ও পরিশোধের সময়কাল ইত্যাদি বিষয় স্পষ্টভাবে উল্লেখ করা থাকে। কিন্তু শেয়ার বাজারে শেয়ার ক্রয় করার সময় এরূপ ঋণের মেয়াদ, সুদের হার ইত্যাদি বিষয় কোথাও উল্লেখ করা থাকে না। বন্ধুরা, এবারে চলো সংগৃহীত মূলধনের পরিমাণ সম্পর্কে জানা যাক। সাধারণত বন্ডের বাজারের মাধ্যমে খুব বেশি পরিমাণ মূলধন সংগ্রহ করা যায় না। বিশেষ করে বাংলাদেশে বন্ডের বাজার খুবই দুর্বল এবং অপ্রচলিত। অন্যদিকে শেয়ার বাজারের মাধ্যমে সহজেই কোম্পানিগুলো অধিক পরিমাণ মূলধন সংগ্রহ করতে পারে। বন্ধুরা, এবারে চলো সুদের পরিমাণ সম্পর্কে জেনে নেওয়া যাক। বন্ডের বাজারে সুদের হার আগে থেকেই নির্ধারণ করা থাকে। এই সুদের হার স্থায়ী বা পরিবর্তনশীল দুই রকমই হতে পারে এবং এই সুদই হলো বন্ডের ক্রেতাদের আয়। বন্ড ইস্যুকারী কোম্পানির মুনাফা হোক বা লোকসান হোক, সুদ পরিশোধ করতে সে বাধ্য। এমনকি কোনো কোম্পানি যদি লাগাতার সুদ পরিশোধ করতে ব্যর্থ হয়, তাহলে বন্ডের বাজারে ওই কোম্পানিকে দেউলিয়া হিসেবে ঘোষণা করা যায়। অন্যদিকে শেয়ার বাজারে এরকম কোনো কঠোর বাধ্যবাধকতা নেই। শেয়ার লেনদেনের ক্ষেত্রে লাভ বা লোকসান দুটিই হতে পারে। বন্ধুরা, এবারে চলো পরিচালনা ও ভোটাধিকার সম্পর্কে জেনে নেওয়া যাক। বন্ডের মালিকরা হলো সাধারণ ঋণদাতা। এরা কোম্পানির ব্যবস্থাপনা ও পরিচালনায় অংশগ্রহণ করতে পারে না। একই সাথে কোম্পানির বিভিন্ন ধরনের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রেও বন্ড হোল্ডাররা ভোটাধিকার প্রয়োগ করতে পারে না। অন্যদিকে কোনো কোনো দেশে শেয়ার হোল্ডাররা যদি অন্ততপক্ষে কোম্পানির 5% শেয়ারের মালিক হতে পারে, সেক্ষেত্রে তারা কোম্পানির পরিচালনায় অংশগ্রহণ করতে পারে এবং কোম্পানির বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ভোটাধিকার প্রয়োগ করতে পারে। তবে সাধারণ শেয়ার হোল্ডারদের অবশ্য ভোটাধিকার প্রয়োগের ক্ষমতা থাকে না। বন্ধুরা, এবারে চলো রূপান্তর যোগ্যতা সম্পর্কে জেনে নেওয়া যাক। শেয়ার এবং বন্ডের আরেকটি বিশেষ পার্থক্য হলো বাজারের কিছু কিছু বন্ডকে শেয়ারে রূপান্তর করা যায়। এগুলোকে বলা হয় রূপান্তরযোগ্য বন্ড, কিন্তু শেয়ারকে কখনোই বন্ডে রূপান্তর করা যায় না। বন্ধুরা, এবারে চলো তদারকি কর্তৃপক্ষ সম্পর্কে জেনে নেওয়া যাক। বন্ডের বাজারে প্রয়োজনীয় সকল ধরনের তথ্য আগে থেকেই লিপিবদ্ধ থাকে বিধায় এই বাজারে কর্তৃপক্ষের তদারকি বা নজরদারি অনেক কম থাকে। তাই এই বাজারটি অনেকটাই নমনীয় হয়। অন্যদিকে শেয়ার বাজারের তদারকি কর্তৃপক্ষ অনেক শক্তিশালী হয় বিধায় এটি কম নমনীয় হয়। বন্ধুরা, এবারে চলো জামানত সম্পর্কে জেনে নেওয়া যাক। তোমরা আগেই জেনেছো যে জামানতের প্রেক্ষিতে বন্ড দুই ধরনের হতে পারে। একটি জামানতবিহীন বন্ড, অন্যটি জামানত যুক্ত বন্ড। কিন্তু শেয়ারের সাথে জামানতের ধারণার কোনো সম্পর্ক নেই। শেয়ারের লেনদেনের ক্ষেত্রে কখনোই কোনো প্রকার জামানতের প্রয়োজন হয় না। বন্ধুরা, এবারে চলো তহবিল সংগ্রহ বাবদ ব্যয় সম্পর্কে জেনে নেওয়া যাক। কোম্পানিগুলো যখন বন্ডের বাজারের মাধ্যমে মূলধন সংগ্রহ করে, তখন তহবিল সংগ্রহ করা বাবদ তাদের ব্যয়ের পরিমাণ বেশি হয়। পক্ষান্তরে শেয়ার বাজার থেকে মূলধন সংগ্রহ করার ক্ষেত্রে তহবিল সংগ্রহ করা বাবদ ব্যয়ের পরিমাণ কিছুটা কম হয়। বন্ধুরা, সম্পত্তির ওপর দাবি সম্পর্কে জেনে নেওয়া যাক। বন্ড হোল্ডাররা কোম্পানির সম্পত্তির ওপর দুই ধরনের দাবি করতে পারে। সেগুলো হলো সাধারণ দাবি এবং নির্দিষ্ট দাবি। এখানে সাধারণ দাবির ক্ষেত্রে বন্ড হোল্ডাররা শেয়ার মালিকদের তুলনায় অগ্রাধিকার ভিত্তিতে কোম্পানির সম্পত্তির ওপর দাবি করতে পারে। আর সুনির্দিষ্ট দাবির ক্ষেত্রে কোম্পানি একটি নির্দিষ্ট সম্পত্তি বন্ধক রেখে তার বিনিময়ে মূলধন সংগ্রহ করে থাকে। বন্ধুরা, এই অবস্থায় বেঁধে দেওয়ার সময় পার হয়ে যাওয়ার পরও কোম্পানি যদি বন্ডের টাকা পরিশোধ করতে ব্যর্থ হয়, তাহলে বন্ড হোল্ডাররা বন্ধক রাখা সম্পত্তি বিক্রয় করে তাদের প্রাপ্য টাকা আদায় করে নিতে পারে। অন্যদিকে শেয়ার ক্রয় করে যদি কেউ ক্ষতিগ্রস্ত হয়,
তাহলে কোম্পানির সম্পত্তি বিক্রয় করে নিজেদের ক্ষতি পুষিয়ে নেওয়ার কোনো সুযোগ নেই। বন্ধুরা, এবারে চলো মূল্যের পার্থক্য সম্পর্কে জেনে নেওয়া যাক। কোনো একটি কোম্পানি বাজারে অনেকগুলো বন্ড ছাড়তে পারে, কিন্তু এ সকল বন্ডের সবগুলোর মূল্য একই হতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। যেমন আমাদের দেশে 1,000, 5,000, 10,000, 25,000 এরূপ রাউন্ড ফিগারে বন্ড দেখতে পাওয়া যায়। বন্ধুরা, বর্তমানে বাংলাদেশের বিভিন্ন কোম্পানি কর্তৃক ইস্যুকৃত শেয়ারের মূল্য বা ফেস ভ্যালু একই, সেটি হলো 10 টাকা। কোনো কোনো কোম্পানির প্রিমিয়াম সহ আইপিও শেয়ারের মূল্য অধিক হলেও শেয়ারের ফেস ভ্যালু কিন্তু 10 টাকাই থাকে। বন্ধুরা, এবারে চলো অংশগ্রহণকারী সম্পর্কে জেনে নেওয়া যাক। বন্ডের বাজারে মূলত প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরাই অংশগ্রহণ করে থাকে। অন্যদিকে শেয়ার বাজারে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের পাশাপাশি সাধারণ বিনিয়োগকারীরাও অংশগ্রহণ করে। বন্ধুরা, এবারে চলো জনপ্রিয়তা সম্পর্কে জানা যাক। বাংলাদেশের অর্থনীতিতে বন্ডের বাজার খুব একটা প্রচলিত বা জনপ্রিয় নয়। এছাড়া এই বাজারের কাঠামো শেয়ার বাজারের তুলনায় অনেক দুর্বল। অন্যদিকে বাংলাদেশের বিনিয়োগকারীদের মধ্যে শেয়ার বাজার তুলনামূলকভাবে অনেক বেশি প্রচলিত এবং জনপ্রিয় বটে। বন্ধুরা, এবারে চলো বন্ডের মাধ্যমে অর্থায়নের সুবিধা সম্পর্কে জেনে নেওয়া যাক। বন্ডের মাধ্যমে অর্থায়ন বা মূলধন সংগ্রহ করার বেশ কিছু সুবিধা রয়েছে। বন্ডের মাধ্যমে বিনিয়োগের ক্ষেত্রে কোম্পানির খরচ কিছুটা কম হয়, কারণ এই ধরনের ঋণের ক্ষেত্রে সুদের ব্যয় কম থাকে। এছাড়া বন্ডের মাধ্যমে অর্থায়নের ক্ষেত্রে কোম্পানি কর রেয়াতের সুবিধা পেয়ে থাকে। যখন বাজারে শেয়ারের গ্রহণযোগ্যতা কমে যায় বা থাকে না, তখন বন্ডই কোম্পানির বিনিয়োগ তহবিলের অন্যতম গুরুত্বপূর্ণ উৎস হিসেবে বিবেচিত হয়। বন্ধুরা, এগুলো ছাড়াও বন্ডের মাধ্যমে অর্থায়নের আরেকটি সুবিধা হলো বন্ডের ব্যবহার কোম্পানির বিদ্যমান শেয়ার হোল্ডারদের উপার্জনের পরিমাণ কমিয়ে দেয় না। এছাড়াও বন্ডের মালিকদের ভোটাধিকার থাকে না এবং কোম্পানির ব্যবস্থাপনাতে তারা কোনো প্রকার হস্তক্ষেপ করতে পারে না। বিধায় কোম্পানি স্বাধীনভাবে তার কার্যকলাপ চালিয়ে যেতে পারে। বন্ধুরা, আজকে তাহলে আমরা শেয়ার বাজার ও বন্ড বাজারের মধ্যকার তুলনামূলক সম্পর্ক এবং বন্ডের মাধ্যমে অর্থায়নের সুবিধা সম্পর্কে অনেক কিছুই জানতে পারলাম। আশা করি তোমরা সবাই ক্লাসটি উপভোগ করেছো। তো বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। পরবর্তী এপিসোডে নতুন কোনো টপিক নিয়ে আবার তোমাদের সামনে হাজির হয়ে যাব। সে পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো এবং অবশ্যই GoG8 সাথেই থেকো। বন্ধুরা, এবারে চলো আমাদের আজকের আলোচনা থেকে কিছু গুরুত্বপূর্ণ নোটস জেনে নেওয়া যাক। শেয়ার ক্রয়ের মাধ্যমে একজন ক্রেতা শেয়ার ইস্যুকারী কোম্পানিটির অংশীদারিত্ব লাভ করে। বন্ড ক্রয়ের মাধ্যমে একজন ক্রেতা বন্ড ইস্যুকারী কোম্পানি অথবা সরকারকে ঋণ প্রদান করে। শেয়ার লেনদেন করা হয় স্টক এক্সচেঞ্জের মাধ্যমে। বন্ডের লেনদেনের জন্য ওভার দ্য কাউন্টার মার্কেট বা ওটিসি মার্কেট চালু করা হয়। বন্ড মার্কেট এবং শেয়ার মার্কেটের মধ্যে সাধারণত একটি বিপরীতমুখী সম্পর্ক বিরাজ করে।